মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নাহিদ ইসলাম, আমি দুজনের কথাই বলবো। আসলে দলগতভাবে বিএনপির অনেক নেতাই আছে সিনিয়র, এমনকি যাদের মেইন দুজন নেতা তো এখন দেশের বাইরে। আর এদিকে ছাত্র আন্দোলনের সাথে যে অনেক পরিচিত মুখী আমাদের আছে, তারপরও নাহিদ ইসলামকে আমরা ধরবো। এখন এদের দুজনকে যদি আমি দুইটা বিশেষণ দেই, তাহলে হয়তো আপনারা ব্যাপারটা বুঝবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হয় বাংলাদেশের মহাত্মা গান্ধী। অর্থাৎ আওয়ামীর যে 16 বছরের ফ্যাসিস্ট শাসনটা ছিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে একটা অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছিল এবং সকলের কাছে তার যে এই অহিংস মনোভাবটা, এটা যে কতটা পজিটিভ ভাবে জায়গা নিয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। যথেষ্ট ভদ্র মানুষ এবং তিনি যথেষ্ট হিসাব করে কথা বলেন, এটাই আমরা এতদিন পর্যন্ত দেখেছি। পাশাপাশি তার বিপরীতে আমি যার সাথে কথা বলবো সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তিনি হচ্ছে জুলাই আগস্টের যে কোটা আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের পোস্টার বয়। আমরা জানি এটা কোনো একক ব্যক্তির আন্দোলন না, কিন্তু তবুও লিডিং এর উপরে থাকতে হয়, কারো মুখ থেকে শুনতে হয়, সেই হিসেবে সেও পোস্টার বয়। যাই হোক, 5ই আগস্টের পালাবদলের পরে যা ঘটেছে বা এখন পর্যন্ত যা ঘটছে, এতদিন পরে এসে গত 2-3 দিনে দেখতে পারলাম যে বিএনপি এবং হচ্ছে ছাত্ররা, এদের মধ্যে একটা কনফ্লিক্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটার শুরুটা মোটামুটি আমি বলবো যে বিএনপি করেছে, এবং বিএনপি থেকে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইস্যু করেছেন। তার দুইটা ইন্টারভিউ, একটা ইন্টারভিউ তার ছিল হচ্ছে বিবিসি বাংলার সাথে, সেখানে তিনি কিছু কথাবার্তা বলেছেন। এরপরে তিনি একটা অনুষ্ঠানে, সেখানেও তিনি বলেছেন। তার সাক্ষাৎকার এবং এইখানকার সবার মধ্যে কথার সারবস্তু ছিল এরকমের, তার ইঙ্গিত ছিল এরকমের যে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার চায়। অথচ এই সরকারটা যখন গঠিত হয়েছিল, তখন কিন্তু বিএনপি, জামায়াত সহ দেশের সকল রাজনৈতিক দল বা সুশীল সমাজের লোকজন, তারা মিলেমিশে সবাই কিন্তু এই সরকারটাকে নিয়ে এসেছিল। এই সরকারেরই প্রতিনিধি হয়েছে ছাত্রদের মধ্য থেকে 3 জন, মাহফুজ আলম, আসিফ আর হচ্ছে নাহিদ। এতদিন আমরা সবসময় শুনেছি বিএনপির মুখ থেকে যে আমরা এই সরকারকে সময় দিব, সাহায্য করব, যদিও বিএনপি যৌক্তিক সংস্কার, যৌক্তিক সময়ের কথা বলেছে। কিন্তু এখন হঠাৎ করে বিএনপি কি এমন চোখে ধরা পড়লো যে তারা বলতেছে যে একটা নিরপেক্ষ সরকার দরকার। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটো জায়গায় এই কথা বলেছেন, সাথে সাথে এপাশে ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু সেটাকে লুফে নেওয়া হয়েছে। এবং গতকাল সন্ধ্যা নাগাদ 4টা ফেসবুক স্ট্যাটাস নাহিদ ইসলাম, আসে, তারপরে নাহিদ ইসলামের পোস্টটা শেয়ার করেছে সার্জিস আলম, আর এদিকে হাসনাত আব্দুল্লাহর আবার একটা স্বতন্ত্র পোস্ট। তাদের পোস্টের ভাষা মোটামুটি যদি বিশ্লেষণ করা হয় অনেকটা একই রকম, এবং তারা বিএনপিকে ব্লেম করতেছে যে 111-এর যে একটা সরকার আসছিল, যে সরকারের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছিল, সেরকম একটা সরকার বিএনপি চাচ্ছে। আর বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ছাত্ররা যদি দল করতে চায়, তারা যদি করতে, তাহলে তাদেরকে ওই জায়গা থেকে পদত্যাগ করতে হবে, এ ধরনের আকার ইঙ্গিতের কথা। বা কিংস পার্টি করতেছে ছাত্ররা, তারা কেন সরকারে আছে, এই ধরনের কথাগুলো আমরা প্রায়শই শুনতাম। এখন যেটা প্রকাশ্যে চলে আসলো, এরপরে নাহিদ ইসলামের যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে যে কথাগুলো বলে তার মধ্যে দুটো লাইন খুব বেশি রকম আমার মনে হয় নাড়া দিয়ে গেছে। সেটা হচ্ছে তিনি বলতেছিলেন যে 5ই আগস্টে যখন শেখ হাসিনা পদত্যাগ করতেছে বা করবে, এটা তো সেনাবাহিনী আগে থেকেই জানতো, আগে থেকে মানে ওই দিন সকাল থেকে জানতো। তখন ছাত্রদেরকে নাকি বারবার ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, কিন্তু কোনো ছাত্র প্রতিনিধি সেখানে যেতে অস্বীকার করে। কিন্তু রাজনৈতিক দলের নেতারা সবাই বাস ভর্তি করে ক্যান্টনমেন্টে চলে গিয়েছিলেন এবং সেখানে বসে তারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তাদের পক্ষ থেকে ব্রিজ করতেছিল বারবারই আমরা দেখছি আসিফ নজরুলকে। এখন ছাত্র যে বলতেছে যে আমরা ওখানে যাই নাই, এবং আমরা জানি তারা যখন যায় নাই, পরবর্তী বঙ্গভবনে গিয়ে সবার সম্মতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠনের ব্যাপারে সবাই একমত হয়েছিল, এবং সেই একমত হওয়ার কারণেই আজকের এই সরকার। এই সরকারকে সাথে তো আমরা গত 1 মাস আগেও দেখেছি যে সবাই একসাথে গেল, কিছু ধর্মীয় নেতারা গেল, তারা তাদেরকে সাপোর্ট দিল। কিন্তু এখন হঠাৎ করে কি ঘটলো? তাহলে কি বিএনপি এবং ছাত্ররা মুখোমুখি দাঁড়িয়ে গেছে? এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ছাত্ররা যদি একটা কিংস পার্টি করার কথা বলতেছে, সেখানে তো বিএনপির মতো রাজনৈতিক দল কিছু বলতেই পারে। এইখানে আমার কথা যদি বলি আমি, তাহলে শোনেন, কিংস পার্টির কথা যদি আপনি মনে করেন, তাহলে কিন্তু বিএনপির অতীত ইতিহাসে চলে আসবে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি 75-এর শেষ নাগাদ ক্ষমতায় আসেন, কিন্তু 1978 সালে কিন্তু প্রথমে জাগপা, পরবর্তীতে জাতীয়তাবাদী দল গঠন করা হয়। এবং এই যে গঠন করা হয়েছে, সেই দলটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। জিয়াউর রহমানের হাতে গড়া যে কিংস পার্টি, সেটা তো কোনো খারাপ কিছু আমাদের জন্য করেনি। এখন যদি ছাত্ররাও একটা দল করতে চায়, এবং ছাত্ররা কিন্তু সুপ্রিম পাওয়ারে নেই, অর্থাৎ সুপ্রিম পাওয়ারে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে 3 জন প্রতিনিধি আছে।
তারাও যদি তাদের বাকি যে সমন্বয়করা ছিল তাদেরকে নিয়ে একটা দল করতে চায়, সেখানে তো বিএনপির অন্তত বাধা দেওয়া উচিত না। কিন্তু বিএনপি কেন সেই বাধা দিচ্ছে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এখানে কি কোনো স্বার্থের ব্যাপার ঘটতেছে কিনা এটা আমাদেরকে হয়তো সবাই সামনে বলে দিবে। বাট আপাত দৃষ্টিতে এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কিন্তু দেশের জন্য আদৌ ভালো হচ্ছে না। দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যে সরকারটা আছে, এই সরকারটা কোনো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার না, কিন্তু এই সরকারটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ জনগণের ম্যান্ডেট আছে। সকল ম্যান্ডেট কিন্তু আপনাকে ভোট দিয়ে নিতে হয় না। এখন এই সরকারটাকে আমাদেরকে অনেক স্ট্রং রাখা উচিত। কেন রাখা উচিত? আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং তার যে প্রভু ভারত, তারা কিন্তু কন্টিনিউ এই সরকারটাকে ডিস্টেবলাইজ করার জন্য দেশে এবং দেশের বাইরে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে কিন্তু দুর্বল করতে হলে তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এদেশে অনৈক্য করা, যেটা আমরা স্বাধীনতার পর থেকে সবসময় রেখেছি। অর্থাৎ সরকারি দলের হোক বা বিরোধী দলের কোনো হোক, তারা রাজনীতির খাতিরে একে অপরের বিপক্ষে কথা বলে, কিন্তু কোনো রাজনৈতিক ইস্যুতে তারা এক জায়গায় দাঁড়াতে পারে না। 5ই আগস্টের পর রেখে মনে হচ্ছিল যে না, এবার মনে হয় একটা সহ অবস্থান তৈরি হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এখন শুধুমাত্র ছাত্ররা না, জামায়াত সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। বিশেষ করে তাদের দখলবাজি, তাজাবাজি, এইসব বিভিন্ন রকম টেন্ডারবাজি, এই ধরনের কথা আসছে। আর বিএনপি যখন বলে যে 3জন প্রতিনিধি সরকারে আছে, তাহলে বিএনপির কাছে একটা প্রশ্ন চলেই যায়, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, যেটা রাষ্ট্রের সাংবিধানিকভাবে আইনের সর্বোচ্চ পদ, সেখানে তো বিএনপির একজন দলে থাকা পদধারী একজন ব্যক্তিকে বসানো হয়েছে। পুলিশের আইজিপি যাকে করা হয়েছে, তিনিও তো একেবারে সরাসরি বিএনপির লোক। তাহলে এটা নিয়ে যদি এখন তাদেরকে পাল্টা প্রশ্ন করা হয়, বিএনপির জবাব কি দেবে আমাদের ঠিক জানা নেই। যাই হোক, গতকাল সন্ধ্যা পর্যন্ত যা ঘটেছে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সামনের দিনে বাংলাদেশের রাজনীতি আর চুপচাপ থাকতেছে না, এটা উত্তপ্তের দিকে যাবে। এখন সরকার এটাকে কিভাবে ম্যানেজ করে এবং বিএনপি এটাকে কিভাবে ম্যানেজ করে, তার উপরে নির্ভর করতেছে এর উত্তপ অথবা একেবারে এটা চুপচাপ বা ম্যানেজ করা, যেটা কি আমরা বলি না কেন। জানি না কোন দিকে হাঁটবে এই উভয় পক্ষ। তবে আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামনের দিনে আমাদের জন্য যে সুখস্মৃতি নিয়ে আমরা 5ই আগস্টে এই সরকারটাকে সাপোর্ট দিয়েছিলাম, গঠন করেছিলাম, এটা আদৌ ভালো কিছু হচ্ছে না। এর পাশাপাশি ক্যান্টনমেন্ট, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, এই যে বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একরকম চাচ্ছে, বিএনপি একরকম চাচ্ছে, সেই ব্যাপারগুলো এখন আস্তে আস্তে আরো বেশি পরিষ্কার হবে এবং আরো বেশি কথাবার্তা হবে।